কারণ ওই সাইডে ভারতের চেরাপুঞ্জি নামে একটা বিখ্যাত এরিয়া আছে। বলা বাহুল্য সাউথ এশিয়ার গড়ে ওঠা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সীমান্তবর্তী এলাকায় থাকার এটাই একটা মজা, একাধারে দু দেশের সৌন্দর্যটা উপভোগ করা যায়। ফাহিম মুচকি হেসে গাড়ির গতিপথ পাল্টে নিল এবার। চা বাগানের ঢাল দিয়ে আঁকাবাঁকা পথগুলোর বাঁকে ভালো লাগছে অনেক। মাঝে মাঝে বিশাল বড় বড় গাছের কয়েকটি বন দেখা যাচ্ছে। আফরা সে সৌন্দর্যে বোধ হয়ে ফাহিমকে প্রশ্ন করলো, ফাহিম, এটা কি? কাঠবন। বাহ, কাঠবন তো বেশ চমৎকার। আচ্ছা, অন্য বন বা কাঠ বনের পার্থক্যটা কেমন? মানে আমি বুঝলাম না, বিস্তারিত বলেন তো। ফাহিম ঠোঁট ভেজালে মৃদুভাবে আফরার দিকে তাকিয়ে ছোট্ট প্রত্যুত্তরে বলল, কাঠবন তো কাঠবনই, এর থেকে বেশি আর কি ডিসক্রাইবলি বলবো। মনক্ষুণ্ণ হলো আফরার। ফাহিমের কাছ থেকে এমন প্রত্যুত্তর সে আশা করেনি। আফরা ঠোঁট কামড়ে সিটে মাথা এলিয়ে দিল। ফাহিম মজার মানুষ হলেও প্রকৃতি আর ভ্রমণ পিপাসু বিষয়টা ওর মধ্যে নেই। আফরার একবার মনে পড়ল ফাহানের কথা। ফারহান মানুষটা গুরুগম্ভীর বটে, তবে তার সাথে কথাবার্তায় আফরা এক অনাবিল শান্তি অনুভব করে। মোবাইলের রিং বাজতে আফরার ভ্রু কুঁচকে এলো। স্ক্রিনে ওর মমের নাম্বার ভেসে উঠছে। আফরা তার ছেলের হাসি হাসলো এতে। এতদিন পর তাহলে ওর কথা মনে পড়েছে। আফরা কল কেটে মেসেজ করে দিল, বাইরে আছি মম, এখন কল দিও না। টেক্সটটা সেন্ড করেই আফরা মোবাইল ব্যাগে ঢুকিয়ে রাখলো। মমের কথা বিন্দুমাত্র ভাবতে চায় না সে। ফারহানের মাথাটা যেন দাও দাও করে চলছে। কপালের রগ অস্বাভাবিকভাবে ফুলে রয়েছে। ফারহানের এই অবস্থা দেখে ওর বিশ্বস্ত দুই মানুষ শামসু আর সাব্বির চুপ হয়ে রইল। শুকনো ঢোক গিলছে বারবার। কিছুক্ষণ আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক নেতার লোকের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়েছে ফারহানের। বিষয়টা ছিল সরকারের টাকাকে কেন্দ্র করে। এবার বৃষ্টিপাতের হার বেশি থাকাতে সমগ্র সিলেটে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেক গ্রাম প্রধান সরকারের কাছে আবেদন করেছে টাকার জন্য, যাতে বাঁধ বাঁধিয়ে পানি নিয়ন্ত্রণে আনতে পারে। সেই টাকা নিয়ে জালিয়াতি করেছে ইউনিয়ন পরিষদের লোকজন। বাজেটের 3 ভাগের 1 ভাগ ব্যয় করে বাকি 2 ভাগ নিজেরা গ্রাস করে নিয়েছে। ফারহানের কানে এই ব্যাপারে দুটো কথা আসতেই ফারহান প্রতিবাদ করতে গেল। অতঃপরই শুরু হলো সংঘর্ষ। এক পর্যায়ে ফারহানকে শামসু আর সাব্বির টেনে হিচড়ে নিয়ে আসে। কেননা ফারহানের বিরুদ্ধে অলরেডি স্টুডেন্ট স্ট্রাইকের জন্য 4টা কেস পড়েছে। আরেকটা কেস পড়লে পুলিশ এবার ওকে জেলে ঢুকিয়েই নিস্তার পাবে। তাই ফারহানকে নিয়ে এলো তারা। এবার ফারহান গাড়ির পেছনের সিটে শরীর এলিয়ে বসে আছে। ড্রাইভিং সিটে রয়েছে সাব্বির আর পাশে শামসু। শামসু তটস্থ গলায় বলল, বাবা ভাই, আপনি শান্ত হন। ওই বদমাস নেতাগুলার লেগা আপনি চেইতেছেন কেন? মানুষগুলো দিয়ে ওগুলারে মাইরে আমি শান্ত হমো। শালা খবিসে বাচ্চা কোথাকার। বিরক্ত হলো ফারহান, তাই শান্ত গলায় বলল, আমার সামনে অকথ্য ভাষা ব্যবহার করবেন না শামসু। শামসু নীরব হয়ে গেল। সাব্বির এবার বলল, আচ্ছা ভাই, আপনার ঠান্ডা করবার জন্য একটা জায়গা নিয়ে যাই, বিলাতি হোটেল। খাওয়ানোর যেই স্বাদ, আঙ্গুল খাইয়া ফেলতে ইচ্ছা করে। আমি আপনারা খাওয়াবো নি। ফারহান হ্যাঁ না বলার আগেই সাব্বির গাড়ি ঘুরিয়ে নিয়ে গেল সেখানে। আজ অনেক দিন পর বিফ স্টেক মুখে দিয়েছে আফরা। যদিও স্বাদ একদম নিউ ইয়র্কের সেই বিফ স্টেকটার মতো হয়নি, তবে এত মন্দও হয়নি। আরামে খাচ্ছে সে। সামনেই মুখোমুখি বসে আছে ফাহিম। ও আমেরিকান হোয়াইট পাস্তা খাচ্ছে। আশেপাশে অনেক টুরিস্টদের সমাগম। 5 স্টার রেস্টুরেন্ট না হলেও বেশ জনপ্রিয়, আর এদের সার্ভিসও ভালো। আফরা এক বাইট নিয়েই ফাহিমকে বলল, লাঞ্চটা কিন্তু দুর্দান্ত হয়েছে, থ্যাংক ইউ ফর ইউর ট্রিট। এরই মধ্যে একই রেস্টুরেন্টে প্রবেশ করলো সাব্বির, শামসু আর ফাহান। দুপুর টাইম হওয়াতে একটু চাপটা বেশি। এক কোণে খালি পেয়ে 3 জন সিটে বসে পড়ল। অর্ডার দিল সাব্বির। ফাহান সেগুলো পরোয়া না করে মোবাইলে কার সাথে গুরুত্বপূর্ণ আলাপনে মশগুল। হঠাৎ সাব্বিরের চোখ গেল হেসে ওঠা এক সুন্দরী রমণীর ওপর। দাঁত কেলিয়ে সে বলল, ওই শামচু, মাইয়াটা সুন্দর না? শামসু তাকালো সেদিকে। সেও জোর লাগিয়ে বলল, আসলেই তো, হাসি তো জইরা পড়তেছে। ফারহান এসব কথা বরাবরই এড়িয়ে চলে। চোখ গরম করে সে বলে উঠল, এখানে সব লেম কাজ করার জন্য আসছো? স্টুপিড, চুপচাপ বসো। আরে ভাই, আপনি একবার দেখেন তো।
ফারহান সেখানে তাকাতেই অবাকের প্রান্তে পৌঁছে গেল। চোখ ছোট ছোট হয়ে এসেছে ক্রমশ। আফরা আছে সেখানে, একটা ছেলের সাথে আছে। ওর চেহারা সাব্বির শামসু কেউ দেখেনি, তবে ফারহান নিশ্চিত এটা ফাহিমই হবে। ফারহান বিড়বিড়িয়ে বলল, আফরা এখানে হঠাৎ কি করে? ফারহানকে হঠাৎ সেই মেয়ের দিকে এতটা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ জোড়া ক্রমশ যেন ছোট হয়ে আসলো সাব্বির আর শামসুর। কেননা ফারহানের এমন দৃষ্টির সাথে দুজনেই অপরিচিত। বলা বাহুল্য, ফারহান গম্ভীর ধাঁচের মানুষ। নিজের কাজে আত্মনিয়োগ করতেই ও সবচেয়ে বেশি ভালোবাসে। মানুষদের প্রতি নজর দেওয়ার মতো ফুরসত যেন এই সুদর্শন যুবকটির নেই। শামসু সন্দিহান কণ্ঠে সাব্বিরকে বলল, এই সাব্বির, ভাইয়ের কি হইল আবার? কে জানে, আমি নিজেও তো বুঝতেছি না। আফরা তখন এখানকার সব জনপ্রিয় খাবারগুলোর বিষয় নিয়ে ফাহিমের সাথে মুশকুল ছিল। হঠাৎ এক কোণে চোখ পড়তেই আফরার আলাপচারিতা বন্ধ হয়ে যায়। এত শোরগোল আর এত মানুষের ভিড়ে মানুষটার অবাক মিশ্রিত তীক্ষ্ণ চাহনি সহজেই নজর কাড়ার মতো। মানুষটা ফারহান, শ্যামবর্ণের গায়ে কালো শার্টের আবরণ, ওপরের দুটো বোতাম খুলে সানগ্লাস ঝুলিয়ে রেখেছে, হাতে মোটা বেল্টের খয়েরি ঘড়ি, আর বরাবরের মতোই কানে ব্লুটুথ ইয়ারফোন। ঠোঁট কোলে স্মিত হাসি আর এমন রূপ দেখে আফরা অনুভব করলো ওর বুকের ড্রিম ড্রিম শব্দ যেন ক্রমশই বেড়ে চলছে। ফাহিম আফরাকে এতটা অন্যমনস্ক হতে দেখে বলল, এনি প্রবলেম আফরা? ফাহিমের কথার দিকে আফরার ধ্যান নেই। সে বিস্ময় নিয়ে ফাহানের উদ্দেশ্যে হাত নাড়িয়ে হ্যালো বলে। এদিকে দুদিকে বসে থাকা শামসু আর সাব্বির তো খুশিতে আটখানা। দাঁত কেলিয়ে শামসু সাব্বিরকে বলল, ওই সাব্বির দেখ, মাইয়াটা আমারে হ্যালো বলছে। আরে না, আমার হ্যালো বলেছে সে। তোর যে চেহারা, তোর ভালো মতো দেখলে তো মাইয়া ডরে পালাইবো। ঠোঁট টিপে হাসল ফারহান। দুজনের কথাবার্তা শুনে চোখে মুখে ব্যঙ্গাত্মের ছাপ। এই গর্ধব দুটো বুঝতে পারেনি যে অপরূপ সুন্দরী এই মেয়েটি ফাহানের উদ্দেশ্যে সম্বোধন করেছে। তবুও ফাহান কিচ্ছু বলল না। সেও ঠোঁট চেপে হাত নাড়িয়ে অভিবাদন জানালো আফরাকে, যা সাব্বির শামসু খেয়াল করেনি আফরার দিকে তাকিয়ে থাকার কারণে। আফরার হাত নাড়ানো দেখে পেছনে ফিরল ফাহিম আগন্তুকটিকে দেখার জন্য। সেখানে ফারহানকে দেখে সেও স্মিত হাসল, প্রফুল্ল স্বরে বলল, আরে ফারহান, তুমি এখানে হঠাৎ? লাঞ্চ করতে এসেছিলাম। ফাহানের শীতল প্রত্যুত্তর। এদিকে আফরা নামের অপূর্ব সুন্দরী মেয়েটার সাথে ফাহানের 6 মাসের ছোট কাজিন ফাহিমকে দেখে মুখ কালো হয়ে গেল শামসু আর সাব্বিরের। সাব্বির হাহাকার করে বলল, ইয়া মাবুদ, এই ছোকরার দিকে কি করে? ওই আসতে বল, ফারহান ভাই যদি শোনে তুই ফাহিম ভাইকে ছোকরা কইছস, তোরে দইরা পিটাইব। ফিসফিস করে বলল শামসু। ফাহিম কিছু বলার আগেই আফরা মৃদু স্বরে ফাহানকে বলল, যদি আমাদের লাঞ্চ শেষ পর্যায়ে আপনিও চাইলে জয়েন হতে পারেন ফারহান। ইটস ওকে, আমরা এখানেই ঠিক আছি। হঠাৎ শামসু সাব্বির ফিসফিসিয়ে বলল, ভাই না করে না, এত সুন্দর মেয়ে আপনাকে লাঞ্চের জন্য ডাকছে, আর আমি থাকলে সাথে সাথে রাজি হয়ে যেতাম। ফাহানের মজা লাগছে ওদের এমন কাণ্ড দেখে। যদি এই দুই ছাগলদের জানে যে আফরা মেয়েটা আজ ওর বাসায় ডিনার করতে আসবে, তবে তো পাগলই হয়ে যাবে। তবুও ফাহান মৌনতা কেটে বলল, ঠিক আছে, আপনার কথা রাখলাম আফরা। থ্যাংক ইউ। আর এই যে 2 সিপাহী, আপনারাও আসেন। শামসু আর সাব্বিরের খুশি আর দেখে কে। তারপর কথা মতো ওরা 3 জন বসে পড়ল ফাহিম আর আফরার সাথে। আফরা লাঞ্চ শেষ করে ডেজার্ট হিসেবে একটা চিজ কেক অর্ডার দিল। ফারহান কথাবার্তা না চালিয়ে লাঞ্চ করছে শান্তভাবে। ফাহিম এবার ফাহানের উদ্দেশ্যে বলল, তো ফারহান, ইদানিং তো দেখাই যায় না তোমায়, দিনকান কেমন যাচ্ছে? অ্যাজ অলওয়েজ যেমন যায়। স্ট্রাইক নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? কথাটি একটু আস্তে বলল ফাহিম, যাতে আফরা নজর দিতে না পারে। ফাহান বুঝতে পারল ফাহিমের চিন্তিত হওয়ার কারণ। ব্যস্ততার জন্য খুবই কম কথা বলার সময় পায় ফাহিম আর ফারহান। বাড়িতেও পারিবারিক সংঘর্ষ আর মিসেস নাবিলার ক্রোধের শিকার হয়ে দুজন কথা বলতে পারে না। স্ট্রাইক বা অন্য কোনো ঝামেলা হলে ফারহান প্রায় আঘাতপ্রাপ্ত হয়। দিনের সময় ফাহান অনায়াসে ফাহিমের চেম্বারে গেলেও মধ্যরাতে ফাহানকে জানালা টপকে ফাহিমের ঘরে যেতে হয়। সে রাত স্ট্রাইকে পুলিশের আঘাতে গুলিবিদ্ধ হওয়ার পর ফারহান জানালা টপকে ফাহিমের কাছে আসতে চেয়েছিল, কিন্তু দেখা হয়ে যায় আফরার সাথে।
ফাহিম হয়তো কোনোভাবে জেনে গিয়েছে যে সেই রাতে ফারহান আঘাত পেয়েছিল। তবে আফরার কথাটি এড়ানোর জন্য ফারহান শীতল কণ্ঠে বলে, রিল্যাক্স ফাহিম, আমি সিরাজ ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। ফারহানের কথা শুনে তপ্ত শ্বাস ছাড়ল ফাহিম। মাঝে মাঝে নিজের মায়ের অদ্ভুত সব কাজকর্মের জন্য এই মানুষটার সঙ্গে দূরত্ব হয়ে গিয়েছে ওর, এতটাই দূরত্ব যা কখনো কাটিয়ে তোলা যাবে না। লাঞ্চ সেরে সবাই বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। দুপুরের কড়া প্রহর ঢলে বিকেল নেমেছে। তরতাজা বাতাসের সমন্বয়ে মোহময় পরিবেশ। ফারহান মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি তাহলে এবার আসছি। কোথায় যাচ্ছ ফারহান? ফাহিম জিজ্ঞেস করল। ফারহান মৃদু উত্তরে বলল, ব্যাংকে যাচ্ছি টাকা তুলতে। ফাহিম এবার আর কিছু বলল না ফারহানকে। আফরার উদ্দেশ্যে বলল, তো চলুন এবার আপনাকে বাসায় ড্রপ করে চেম্বারে চলে যাব। ওকে, আমি পার্কিং লট থেকে গাড়ি নিয়ে আসুন আপনি, আমি এখানেই দাঁড়াই। ফাহিম তাই চলে গেল গাড়ি আনতে। সাব্বির আর শামসুও ইতিমধ্যে সেখানে গিয়েছে। রেস্টুরেন্টের এক কোণে এই ভিউ পয়েন্টটি এক কথায় চমৎকার। দমকা বাতাসে আফরার খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করেছে ফারহানের মনে। তবু প্রতিক্রিয়া দেখালো না সে। আনমনে রাস্তার দিকে তাকিয়ে সাব্বির আর শামসুর আসার অপেক্ষা করতে লাগলো। আফরা ঠোঁটে সূক্ষ্ম হাসি ঝুলিয়ে রেখেছে, হাত জোড়া পেছনে আঁকড়ে বারবার দেখছে ফারহানকে। এক পর্যায়ে ধৈর্যহীন হয়ে বলল, এই যে মিস্টার কমরেড। জনসমাগমে আফরার এভাবে কমরেড দেখে ওঠাতে ফারহানের চোখ জোড়া ক্রমশ সূক্ষ্ম হয়ে এলো। তাই মোবাইল পকেটে গুজে তীক্ষ্ণ গলায় বলল, এভাবে সবার সামনে কমরেড ডাকার মানে কি? তো কমরেডকে কমরেড বলবো না তো কি অন্য কিছু বলবো? যদিও আপনার আরেকটা নাম আছে, রেইনকোট ম্যান। আফরার চোখে মুখে দুষ্টু হাসি। ফারহান হাল ছেড়ে দিল। এই মেয়ের সাথে কথায় পেরে ওঠা বড়ই দুষ্কর। আফরা এবার কিছু একটা ভেবে এগিয়ে এলো ফারহানের কাছাকাছি। কানের কাছে ফিসফিসিয়ে বলল, রাতে কিছু আপনার হন্টেড হাউসে আসছি মিস্টার কমরেড। ফারহানের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল আবার। হৃদস্পন্দন ক্রমশই যেন বেড়ে যাচ্ছে। ফাহিম গাড়ি নিয়ে আসাতে আফরা মৌনভাবে চলে গেল এবার। যাওয়ার আগে ফারহানের দিকে তাকিয়ে গেল এক পলক। ফারহান স্মিত হাসে আফরার এমন কাজে। চারিদিকে নির্বিচ্ছিন্ন অন্ধকার। ওপাশের বাস ছাড় থেকে কেমন যেন ভুতুরে শব্দের উৎপত্তি হচ্ছে। দরজাটা খোলা রেখেছে ফারহান, তাই পূর্ব দিকের হাওয়া দরজা বরাবর বাড়ি খেতে মগ্ন। পর্দা উড়ে চলছে হালকাভাবে। ফারহান নিজের দৈনন্দিন কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে এলো আজ। একটা ঠান্ডা গোসল সেরে জলপাই রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরে নিল। ফারহান যদিও গোছালো মানুষ, তবু অতিথি আসবে বলে 2 রুমের এই ছোট্ট ঘরটি আবারও গুছিয়ে নিল। রাতের খাবারের জন্য রান্না করেছে অনেক ধরনের খাবার। ফারহান জানে না যে আফরা বাঙালি খাবারে স্বাচ্ছন্দ্য বোধ করে কিনা, তাই সে ইটালিয়ান ফুড রান্না করলো। টমিয়াম স্যুপ, সাথে ব্রেড ক্রাম্ব আর ইটালিয়ান রেড সস পাস্তা। আজ একা থাকে বলেই এত ধরনের রান্না জানে সে। হঠাৎ মিসেস নাবিলাকে ধন্যবাদ জানাতে ইচ্ছে করলো এই প্রসঙ্গের জন্য। আসতে পারি মিস্টার কমরেড? মেয়েলি সুরে পেছনে ফিরে দরজার দিকে তাকালো ফারহান। আফরা দাঁড়িয়ে আছে। একটা হালকা গোলাপি রঙের কুর্তি পরাতে সুন্দর লাগছে তাকে। ফারহান মৃদু হেসে বলল, অবশ্যই। আফরা প্রবেশ করলো ছোট্ট কুটিরটিতে। ওর নিজের ভাষায় যেটাকে বলে হন্টেড হাউস। ফারহান টি শার্টের ওপর অ্যাপ্রন পরে আছে। রোদে পোড়া সবল শ্যামবর্ণের চেহারা, শক্ত চোয়াল। ঘামের কারণে কপালে কালো নরম চুলগুলো দুর্ভা ঘাসের মতো লাগছে। আফরার মন উথাল পাথাল করছে এমন অবর্ণনাতীত সৌন্দর্য দেখে। অজান্তেই মানুষটার চুলগুলোতে হাত ছোঁয়ার মতো ভয়ঙ্কর ইচ্ছা চলে আসছে বারবার। ফারহান আসলেই নিঃসন্দেহে ভিড়ের মাঝে এক নজর কাড়ার মতো ব্যক্তিত্ব। ভাবতেই আফরার মনে এবার অদ্ভুত অনুভূতি কাজ করতে থাকলো। কি ভাবছেন এত? ফারহানের কথার পরিপ্রেক্ষিতে ধ্যান ভাঙল আফরার। তত্ত্ব শ্বাস ছেড়ে বলল, না, তেমন কিছু ভাবছি না। তো আপনি কি অ্যাপ্রন পরেই থাকবেন সারা রাত? আরে না, সবেমাত্র ডিনার তৈরি শেষ করলাম। ওয়েট, আমি খুলে আসছি। বলেই কিচেনের দিকে চলে গেল ফারহান। আফরা একপাশে আয়েশ করে বসলো সোফার নরম গদিতে। লেমন ফ্লেভারের রুম স্প্রের ঘ্রাণে মো মো করছে সারা ঘর। আফরা ইতিমধ্যে খেয়াল করলো সোফার পাশে বিশাল বুকশেলফ। সেখানে বই কম,
মামলা মোকদ্দমার কাগজপত্র বেশি, হাতে গোনা কয়েকটা ইংরেজি গল্পের বাংলা অনুবাদ বই আছে, আরও আছে কয়েকটা ল বুক। ইতিমধ্যে ফারহান এসে জিজ্ঞেস করলো, এখন ডিনার করবেন নাকি আরও কিছুক্ষণ পরে? এখনই করি, সেই দুপুরে লাঞ্চের পর আর কিচ্ছু খাইনি। মৃদু হাসলো ফারহান। তারপর ডাইনিং টেবিলে আফরার উদ্দেশ্যে চেয়ার খুলে মৌন স্বরে বলে উঠল, বসুন। কথা মতো তাই করলো আফরা। আজ ওর মনে কাজ করছে অন্যরকম এক প্রশান্তি। ওর বরাবর বসে পড়ল ফারহান। রাতের নিষ্কোষ আধার, এর মধ্যে ডাইনিং টেবিলের ওপর বরাবর হলদে লাইটের সংমিশ্রণে মোহাচ্ছন্ন লাগছে বেশ। আফরা চামচ নিয়ে আরামসে স্যুপ খেতে লাগলো। ফারহান আর চোখে আফরাকে দেখছে বারবার। আসলে আফরার খাবার সম্পর্কের মন্তব্যের জন্যই ফারহান অপেক্ষা করছে। আফরাকে চুপ থাকতে দেখে ফারহানই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো? টু গুড। তবে আপনি এত ভালো রান্না পারেন, আগে তো বলেননি। আগে কি এ ব্যাপারে কোনো কথা হয়েছিল আমাদের মাঝে? ফারহান ভ্রু নাচিয়ে বলল। আফরা হেসে দিল এবার। প্রত্যুত্তরে বলল, তাও ঠিক। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস এত ভালো রান্না সার্ভ করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। মৃদু কণ্ঠে বলল ফারহান। আফরা আর চোখে পর্যবেক্ষণ করে যাচ্ছে ফারহানের কার্যকলাপ। ফারহান ডিসেন্টলি খাবার খেয়ে যাচ্ছে। আশেপাশে তেমন কোনো ভ্রুক্ষেপ নেই। মাঝে মাঝে আফরার সাথে 2-3টা কথা বলছে। ফারহানের লালচে ঠোঁট জোড়ার অনাবিল সৌন্দর্যের দিকে না চাইতেও তলিয়ে যাচ্ছে আফরা। মাঝে মাঝে নিজের বোকামি কাজগুলো দেখে অবাক না হয়ে পারে না সে, কেননা চুপচাপ ধরনের মানুষ বরাবরই অপছন্দ আফরার। আমেরিকায় এ পর্যন্ত অনেকের সাথে ডেট করার অভিজ্ঞতা ওর আছে, আর যেই ছেলে একটু বেশি গম্ভীর ধরনের ছিল তার সাথে আর কথা বাড়াতো না আফরা। তবে ফারহানের ক্ষেত্রে আফরা হয়ে গেল ব্যতিক্রম। ওর গম্ভীরতা আর স্বল্পভাষী ব্যক্তিত্বের মোহতে দিন দিন হারিয়ে যাচ্ছে আফরা। ফারহান হঠাৎ খাওয়ার মাঝে খেয়াল করলো আফরা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। একটু অপ্রস্তুত হয়ে পড়ল সে। মিহি স্বরে বলে উঠল, এভাবে তাকিয়ে আছেন যে? আপনাকে দেখছি। শুকনো কাশি দিল ফারহান। আফরা বসে আছে ভ্রুক্ষেপহীনভাবে। আবারও তাই বলল, রিল্যাক্স ফারহান, বি নর্মাল। আপনাকে আমি জাস্ট দেখছি, খেয়ে ফেলিনি তো। এমন মেয়ে ফারহান আদৌ দেখেছে কিনা ওর মনে পড়ে না। কেমন নিঃসংকোচ মেয়েটার কথাবার্তা। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল ফারহান। অতঃপর খাওয়া শেষ করে বলল, আমার খাওয়া শেষ হয়ে গেছে, বারান্দায় বসবেন? বসতে পারি? তাহলে আপনি হাত ধুয়ে আসুন, আমি বারান্দায় চেয়ার নিয়ে যাচ্ছি। বলেই ফারহান বারান্দার দিকে এগিয়ে গেল। হাত ধুয়ে আফরাও চলে গেল সেখানে। আকাশটা আজ ঘোলাটে। মেঘের আবরণে রাতের আকাশটা অনন্য লাগছে। একটা তীব্র ফুলের ঘ্রাণ ভেসে আসছে আফরার নাকে। আফরা চেয়ারে আরামসে বসে আনমনে সে ঘ্রাণ নাকে টেনে নিল। ফারহানও বসে আছে পাশে। নিশি রাতের মায়াবী আলোতে মানুষটাকে লাগছে এক কথায় অনন্য। আফরা এবার বলে উঠল, আমার এখানে আসার উদ্দেশ্য আপনার মনে আছে? মৃদু হাসলো ফারহান। আড়ষ্ট গলায় বলল, মনে আছে। আপনার ভাষ্যমতে আমি নাকি আপনার সম্পর্কে কিছুই জানি না, তাই আপনি চান আপনার সম্পর্কে নিজ থেকে আমায় বলতে? যা, আপনার তাহলে মনে আছে? আচ্ছা, আপনি তাহলে বলুন তো আমার সম্পর্কে আপনি আসলে কি কি জানেন? কিছু একটা ভেবে নিল ফারহান। তারপর আফরাকে বলল, আপনি চাচুর দুঃসম্পর্কের বোনের মেয়ে, পারিবারিক আর জন্মসূত্রে আমেরিকার নিউ ইয়র্কে বড় হয়েছেন। ছুটি কাটাতে 2 মাসের জন্য এসেছেন শ্রীমঙ্গলে। চোখ ছোট হয়ে এলো আফরার। মুখ কালো করে বলল, ব্যাস এতটুকুই জানেন? হ্যাঁ, এর থেকে আর বেশি কি জানবো? মানে একটু চেষ্টাও করেনি আমার সম্পর্কে জানার? আফরা কড়া স্বরে বলল। ফারহান নির্বিকারে প্রশ্নোত্তর দিল। না। অপমানে থমথম করছে আফরার মুখশ্রী। খোলা চুলগুলো তুলে দিয়ে আটকে রাগ নিয়ে বলল, আমার থেকে কিছু শেখা উচিত আপনার। আপনাকে দেখার পরপরই আমি, মানে আমার অনুমান আর চেষ্টার পরই আপনার সম্পর্কে জানতে পেরেছি আমি। কি জানতে পেরেছেন একটু শুনি। সন্দিহান কণ্ঠ ফারহানের। আফরা অগোচরে একটা দুষ্টু হাসি দিল। এই তো সুযোগ পেয়েছে ফারহানকে জব্দ করার। চেয়ার টেনে আরও কাছে গিয়ে বসলো আফরা। ফারহানের নিঃশ্বাস এবার যেন ক্রমে বন্ধ হয়ে আসছে। আফরা ফারহানের কাছে ঝুঁকে বলল, এই যে
আপনার অ্যারোগেন্ট ক্যারেক্টারের জন্য এখানকার মেয়েরা নাকি আপনার জন্য পাগল। যারা জীবনেও কলেজে যায় না তারাও নাকি তখন কলেজে যায় যখন আপনি স্টুডেন্টদের নিয়ে কলেজে স্ট্রাইক বা অন্য কোনো কাজ করতে যান। একবার এক মেয়ে নাকি আপনার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। আপনি যেই চর দিয়েছিলেন মেয়ে নাকি সুইসাইড করতে চেয়েছিল। ফারহান শান্তভাবে বসে আছে, গম্ভীর গলায় বলল, এসব আপনাকে কে বলেছে? তা না জানলেও চলবে মিস্টার কমরেড। আফরার মুখে চাপা হাসি। ফারহান কথাটি অন্যদিকে ঘোরানোর জন্য বলল, আপনি কি করেন আমেরিকাতে? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে গ্রাজুয়েটেড। জব করতে চেয়েছিলাম, পরে মম জোর করে বিডিতে পাঠিয়ে দিল। বলল 2 মাস এখানে থাকতে, তারপর না হয় ওয়াশিংটনে ফিরে গিয়ে জব করব। আপনি আর আপনার মম ড্যাড কি একসাথে থাকেন? আমেরিকায় 18 বছর হওয়ার পরেই ছেলে মেয়েরা আলাদা থাকতে শুরু করে। আমিও তারপর জ্যাকসন হাইটস ছেড়ে ওয়াশিংটন ডিসিতে শিফট হয়ে যাব। ওনাদের মিস করেন না? গম্ভীর হয়ে গেল আফরা। এতক্ষণের প্রাণোচ্ছল মুখটি নিমিষেই যেন অন্ধকারে ছেয়ে গেল। বাইরে বহমান শীতল বাতাস, নীরব মোহময় পরিবেশ। আফরা মৃদু স্বরে বলল, আমি তাদের মিস করতে চাই না ফারহান। তারা এমন মানুষ যারা আমার সব দিক খেয়াল রাখলেও কখনো ভালোবাসা দিতে পারেনি। এমনকি আমায় বাংলায় কথা বলতে পারার ক্রেডিটটাও আমার মমকেই দেই আমি। তবে সে কখনোই আমায় ট্রাস্ট করেনি। তার ভাষ্যমতে আমি হলাম বিগড়ে যাওয়া সন্তান। আমার একটা ছোট্ট ভুলের জন্যে উনি শাস্তি স্বরূপ আমায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ফারহান নীরবতার সাথে শুনল আফরার এক একটি কথা। কোনো একটি কারণে মেয়েটার প্রচণ্ড অভিমান জমে আছে ওর মায়ের প্রতি। ফারহানের হঠাৎ কী হলো ও জানে না। আফরার চোখের কার্নিশ পেয়ে যে অশ্রুকণা গড়িয়ে পড়ছিল, নিমিষেই তা হাত দিয়ে মুছে দিল সন্তর্পণে। আফরা হতবাক। ফারহানের মতো আবেগহীন মানুষ যে এমন একটা কাজ করবে আফরা তা ভাবতেও পারেনি। ফারহান হঠাৎ আফরার উদ্দেশ্যে বলল, এবার আমি কিছু কথা বলবো, আপনি মনোযোগ দিয়ে শুনবেন তো? ফারহানের কণ্ঠে অদ্ভুত এক মাদকতা। সম্মোহিত হয়ে পড়ল আফরা। জড়ানো গলায় বলে উঠল, তাহলে শুনুন, বাবা মা যা করে কখনোই খারাপের জন্য করে না। হয়তোবা সবার সন্তান লালন পালনের প্রক্রিয়া এক না, তবে কোনো বাবা মাই তার ছেলে মেয়ের খারাপ চায় না। আপনি জানেন আপনার মতো লাইফ লিড করার জন্য কত মানুষ হাহাকার করে। আপনি জানেন কত মানুষ বাবা মায়ের একদণ্ড ভালোবাসা পাওয়ার জন্য ওত পেতে বসে থাকে, কিন্তু হতভাগা সেসব মানুষের কপালে সেই ভালোবাসা জোটে না, বড় হয় নিঃসঙ্গ মানুষের মতো। আজ আপনার বাবা মা আছে তাই আপনার কদর নেই। যদি আমার মতো এতিম হয়ে বড় হতেন তবেই বুঝতেন বাবা মা কী জিনিস। ফারহানকে কোনো কথা না বলতে দিয়ে হঠাৎ ওর মুখে আঙুল চেপে ধরল আফরা। ফারহানের কথাগুলো বজ্রপাতের ন্যায় প্রতিটি কথা ওর কর্ণকুহরে বাজছে। হ্যাঁ, আফরার মনে প্রচণ্ড অভিমান ওর বাবা মায়ের জন্য, কিন্তু ফারহানের কথার পরিপ্রেক্ষিতে এমন কিছুই ভাবেনিও। মানুষ আসলেই অদ্ভুত, যা পায় তার থেকেও দ্বিগুণ বেশিই চায়। আফরা মিহি কণ্ঠে বলে উঠল, বারবার নিজেকে নিঃসঙ্গ বলবে না ফারহান। বিশ্বাস করেন, এই কথাটা একেবারে বুকে গিয়ে লাগে আমার। ফারহানের মনে হঠাৎ উথাল পাথাল ঝড় শুরু হলো আফরার কথায়। শান্ত হয়ে বসে আছে সে। আফরা সংযত করে নিল নিজেকে। আবহাওয়াটা কেমন যেন বদলে যাচ্ছে। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে তাই বলে উঠল, আমি তাহলে এবার আসি ফারহান। ফারহান তপ্ত নিঃশ্বাস ছাড়ল। সন্ধিহান গলায় বলল, ঠিক আছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। সি ইউ অ্যাগেইন। গুড নাইট। গুড নাইট। আফরা কুটির ছেড়ে এবার পা চালালো বাংলো বাড়িটির দিকে। রুমে এসে আফরা বিছানায় শরীর এলিয়ে দিল। ফারহানের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা স্মরণ করতে শরীরে টান টান উত্তেজনা কাজ করছে মনে। হৃদয়ে অদ্ভুত সব অনুভূতি গ্রাস করে নিয়েছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ফারহানের চেহারা। ইস, এই অনুভূতির নাম কি বলা যায়? ইলাও তখন বালিশ নিয়ে আসলো আফরার ঘরে। আজ কথা ছিল সারা রাত আফরার সাথে শুয়ে শুয়ে গল্প করবে, কিন্তু আফরাকে এতটা ভাবনায় মশগুল হয়ে দেখতে বিস্ময়ে ছেয়ে গেল ইলার মুখ। আফরা খাটে শুয়ে ফ্যানের দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ইলা বসে পড়ল আফরার কাছে। মিহি গলায় বলে উঠল, আফরা আপু।
আফরা সেদিকে ভ্রুক্ষেপ নেই। ইলা বার কয়েক পুনরায় ডাকলো, তবে তা খেয়াল করলো না আফরা। সে তো নিজের ভাবনায় মগ্ন। ইলা বুঝে উঠতে পারছে ওর কি হয়েছে, তাই বিড়বিড়িয়ে বলে ফেললো, প্রেমে ট্রেমে পড়েছে নাকি এই মেয়ে? আফরা আপু, কি হয়েছে তোমার? ইলার ডাকে হঠাৎ আফরার ধ্যান ফিরল। ইলা ওর দিকে কিছুটা ঝুঁকে আছে, চোখে মুখে কৌতূহলতার ছাপ, যেন কোনো কিছুর উত্তর জানার জন্য মনে অধীর আগ্রহ। আফরার শুকনো কাশি দিল একবার, হতভম্ব গলায় বলল, আমি তো ঠিক আছি, কি হবে আমার? ইলা যেন আফরার কথা কোনো ক্রমেই বিশ্বাস করতে পারল না। সে তখনও আফরার দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া ছোট্ট করে। তারপর বলে উঠল, আমার তো তা মনে হয় না। আচ্ছা বাদ দাও এসব কথা, কোথায় ছিলে এতক্ষণ? বলেই ইলা বালিশ নিয়ে শুয়ে পড়ল আফরার পাশে। আফরা বিস্ময় নিয়ে ইলার কার্যকলাপ দেখছে, কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, ফারহানের হন্টেড হাউসে ছিলাম। ইলা এবার যেন নড়াচড়া করা বন্ধ করে দিল। এতটাই অবাক যে চোখের পলক ফেলে নিজেকে স্থির করার চেষ্টা করছে বারবার। আমতা আমতা করে এবার বলার চেষ্টা করলো, কি কি বলছো তুমি? ফারহান ভাইয়ের সাথেই ছিলে? আই ক্যান্ট বিলিভ। কেন বিলিভ করতে পারবে না? আফরার সন্ধিহান কণ্ঠ। ইলা গায়ে কাঁথা মুড়িয়ে প্রত্যুত্তরে বলল, কারণ ফারহান ভাই এমন একজন মানুষ যার সাথে মানুষ 2 মিনিটের বেশি থাকতে পারে না, তার দাম্ভিক আর চাপা স্বরের জন্য। ভাইয়ার কাছে হলো মুখ্য বিষয় হলো রাজনীতি, আর এটা তার বউ বাচ্চা সব। সেদিকে ফারহান ভাইয়া কিভাবে তোমার সাথে এত আলাপ চালিয়েছে তা তো আমি ভেবেই পাচ্ছি না। তো কি করলে এতক্ষণ? বলেই আফরার দিকে আরও চেপে শুয়ে পড়ল ইলা। আফরা ঠোঁট কামড়ে হাসছে, হিলার কৌতূহল দেখে মজা লাগছে বেশ। তারপর সে বলল, তেমন কিছু না, আমরা জাস্ট একসাথে ডিনার করেছি। যদিও আমি নিজ থেকে আগ্রহী ছিলাম এই ব্যাপারে, কারণ ফারহান এমন মানুষ না। অ্যান্ড ইউ আর রাইট, ফারহান খুবই গম্ভীর আর চাপা স্বভাবের মানুষ। প্রয়োজন ছাড়া মুখে 2-3টা কথা বেশি বলে না সে। এরকম মানুষদের আমি বরাবরই এড়িয়ে চলি, কিন্তু এই প্রথম আমি আমার লাইফে রুল ব্রেক করলাম ফারহান জুবায়ের নামক এক মানুষের প্রতি মোহে পড়ে। বলেই থামলো আফরা। ইলা কৌতূহল না দমিয়ে প্রশ্ন করলো, এর মানে তুমি প্রেমে পড়েছো ভাইয়ার, তাই না? আফরা নিশ্চুপ। এর উত্তর সে নিজেও জানে না। বসার ঘরের গ্র্যান্ডফাদার ক্লক থেকে ঢং ঢং শব্দ হচ্ছে বারবার। এর মানে এখন মধ্যরাত, ঠিক 12টা বাজে। এই সময় ভুতুরে পরিবেশ সৃষ্টি হলেও আফরার হৃদয়ে চলছে অন্য কিছু। তপ্ত শ্বাস ফেলে আফরা মৃদু গলায় বলল, আমি ফারহানের মোহে পড়েছি ইলা, প্রেমে না। মোহ আর প্রেম এক জিনিস না। তাছাড়া ফারহান এমন একজন মানুষ যে সবার নজরই কেড়ে নিতে পারে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু ফাহিম ভাইয়াকে তোমার কেমন লাগে? যে কোনো একজনকে ধরে ফেলো আপু, তুমি কত লাকি, বসে বসে এত সুন্দর 2 জনকে পেয়ে যাচ্ছ। হেসে ফেলল আফরা। তারপর ইলার কান টেনে বলে উঠল, বেশি পাকনামো করতে হবে না। আমার কাছে প্রেম প্রেম সব টাইম পাস। কিছুদিনের জন্য এসেছি, তারপর আমার আসল জায়গায় ফিরে গিয়ে কাজে মন দেব। তখন না থাকবে ফারহান, আর না থাকবে কোনো মোহ। আজ 22শে জুন। বাংলা তারিখ হিসেব করলে আষাঢ়ের 6 তারিখ। অন্যান্য দিনের তুলনায় আজ সকালটা বেশ পরিষ্কার। ক্ষণে ক্ষণে পাখিরা শুভ্র আকাশে উড়াল দিচ্ছে বিরতিহীনভাবে। আফরা সিদ্ধান্ত নিল আজ মর্নিং ওয়াক করবে এই পিচ ঢালাই চা বাগানের পথ দিয়ে। ফাহিমের সাথে আগেই কথা বলে রেখেছিল এই ব্যাপারে, যাতে আফরার সাথে সঙ্গ দিতে পারে। কেননা ফাহিম বরাবরই স্বাস্থ্য সচেতন মানুষ, তাই সকালে এরকম একটা মানুষের সাথে মর্নিং ওয়াক করলে মন্দ হবে না। আফরা ট্রাউজারের পকেটে মোবাইল ঢুকিয়ে কানে ইয়ারফোন গুঁজে নিল। পায়ে হোয়াইট কেটস পরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল বাহিরের দিকে। অল্প বিস্তর নীল আকাশের মাঝ দিয়ে উড়ে যাওয়া শুভ্র মেঘের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আফরা। দেখতে ভালো লাগছে এই পুঞ্জ পুঞ্জ মেঘ। আফরা এবার আশেপাশে তাকালো ফাহিম আছে কিনা দেখতে। এক পাশে পেয়েও গেল। আফরা সেখানে দ্রুত পায়ে যেতেই হঠাৎ পা থামিয়ে দেয় ফাহিমের পাশের ব্যক্তিটিকে দেখে। মানুষটা ফারহান। ধূসর রঙের ট্রাউজার আর সাদা টি শার্ট পরেছে। বুকের এক পাশে অ্যাডিডাসের লোগো ঝোলানো। পায়ে কালো কেটস পরেছে। আফরা জানতো ফর্সা মানুষদের নাকি কালো রঙের চমৎকার মানায়।
তবে শ্যামবর্ণের মানুষদের ধূসর আর সাদা রঙের সংমিশ্রণে এতটা দুর্দান্ত লাগে ফারহানকে দেখে তা আয়ত্ত করে নিল সে। গত রাতের ওদের কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে লজ্জাও লাগছে বেশ। ইস, তখন ওরকম করে না বললেই মনে হয় ভালো হতো। সকল অস্বস্তির বেড়াজাল থেকে বেরিয়ে আফরা এগুলো ফাহিম আর ফারহানের উদ্দেশ্যে। মুচকি হেসে বলে উঠল,